হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের পর নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে বরিশালের রূপাতলী বাস টার্মিনালের শ্রমিকরা। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 15টি রুটের বাস চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল 6টা থেকে কর্মবিরতি শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে হাফ ভাড়া নিয়ে বিরোধের জেরে ছাত্ররা রূপাতলী শ্রমিক ইউনিয়নের অফিস কার্যালয় ও কয়েকটি বাস ভাঙচুর করেছে। এর আগে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী একটি বাসের হেলপারকে হাফ ভাড়া নিতে বললে চালকের সহযোগী হাফ ভাড়া না নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠে। ভোলা চর ফ্যাশন সড়কে অবৈধ যান চলাচল বন্ধ ও বাস শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে জেলার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বাস মালিক সমিতির আহ্বানে এ বাস ধর্মঘট শুরু হয়। এ সময় অন্যান্য যানবাহন চলাচল করলেও বাস ও সিএনজি চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস ধর্মঘট চলাকালে বেলা 11টার দিকে বাস স্ট্যান্ড এলাকায় সিএনজি ও অটোরিকশা চলাচল করার সময় অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বাস শ্রমিক ও সিএনজি শ্রমিকদের সাথে সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে 5টি সিএনজি ও অটোরিকশায় অগ্নিসংযোগ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। পরে পুলিশ প্রশাসন দুই পক্ষকে সরিয়ে দেয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। বরগুনায় সকাল থেকে শুরু হওয়া বাস ধর্মঘটে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এদিকে তুচ্ছ ঘটনায় বাস শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুরের মতো ঘটনার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা। বরগুনা জেলা বাস মালিক সমিতির প্রতিনিধি ইকবাল হোসেন সোহাগ বলেন, শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ট্যাগ ব্যবহার করে শ্রমিকদের নির্যাতন করছে। তাদের মনোপুত না হলে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে শ্রমিকদের নির্যাতন করে। তাই এসবের স্থায়ী সমাধান চায়। এখানে এসে জানলাম যে আজকে অবরোধ, এর জন্য এখন যেতে পারছি না। অবশ্যই এটা অনেক দুঃখজনক। মনে হয় যেন গাড়ির উপরে যদি হামলা করতে পারে তাতেই বোধ হয় তাদের আন্দোলন সফল হবে। এরা তো ভাড়া দেবে না, ছাত্ররা হাফ ভাড়া সেটাও দিতে চায় না, বরং তারা ভাড়া চাইলে শ্রমিকদের মারধর করে, গাড়ি ভাঙচুর করে, গাড়ি জ্বালাই দেয়। আইজিপি বাহারুল আলম বলেছেন, বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক বেশি গ্রহণ করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে। এবারের ইজতেমায় প্রায় 7,000-এর মতো আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া বিশ্ব ইজতেমার পক্ষ থেকে তাবলিগের কাজে নিয়োজিত প্রায় 10,000 স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, পুরো ইজতেমা ময়দানকে 335টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইজতেমা এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। বাহিনী হিসাবে আমাদের তো ম্যান্ডেটই আছে নিরাপত্তা রক্ষার। উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন এবং আল্লাহ চাহে তো আমরা এটা শান্তিপূর্ণভাবে আপনাদের সহযোগিতায় সমাধান করতে পারবো এবং সমাধা করতে পারবো। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেছেন, 5 আগস্ট সহ বিভিন্ন আন্দোলনের মূল কারণ অবিচার লালন করা। অবিচারের যে বীজ সেটা হচ্ছে দুর্নীতি। ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতি নির্মূল করতে হবে। সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দুর্নীতি দমন কমিশনের প্রথম গণশুনানির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যত ধরনের অবিচার হাত দিয়ে না কেন, প্রত্যেকটা অবিচারের পেছনের যে সিড, যে বীজ, সেটা হচ্ছে দুর্নীতি। তাহলে আমাদের সমাজের আমাদের প্রধান আকাঙ্ক্ষা কি? যে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠিত হবে। এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ যদি গঠিত হতে হয়, তাহলে সেক্ষেত্রে সবার আগে দুর্নীতি একেবারে নির্মূল হবে সেটা আমি এখনো মনে করি না। দুর্নীতি সেই পুরনো আমলেও ছিল, হয়তো ভবিষ্যতেও থাকবে, কিন্তু দুর্নীতি আমরা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারব। রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর বিলম্বিত সূচিতে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন আন্তনগর ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চট্টগ্রাম রেল স্টেশন ত্যাগ করে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক জানান, কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং ট্রেনগুলি বিলম্বিত সময়ে ছেড়ে গেছে, তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিক নেতা আলী আজিমের মুক্তির দাবিতে প্রশাসনের আশ্বাসে ট্যাঙ্ক লরি শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির এক সিদ্ধান্তে নেতৃবৃন্দ এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। পরে আজ সকাল ৮টা থেকে পুনরায় পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোয় ট্যাঙ্ক লরিতে জ্বালানি তেল লোড শুরু হয়। এছাড়া ৩ ডিপোর সকল ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন স্বাভাবিক থাকে। সকাল ৯টায় খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করেন সংগঠনটির সভাপতি এনাম মুন্সি। আজকে ডিপো খুলেছে, ডিপো খোলা ছিল কিন্তু আমাদের একটু কারণে গাড়ি লোড বন্ধ ছিল। তবে আজকে সকাল থেকে গাড়ি লোড শুরু হয়ে গেছে। আশুলিয়ায় কচুরিপানাযুক্ত খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সকালে বাইপাইল মাছের আড়তের বিপরীত পাশের এক খালের ভেতর থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম সিদ্দিক জানান, সকালে জরুরি সেবা 999-এ ফোন আসলে আশুলিয়া থানার একটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পিএম রিপোর্টের ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে এবং ডিএনএ স্যাম্পল সংরক্ষণ সহ বিচারা সংগ্রহ করে আমরা লাশের পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা অব্যাহত আছে। গাজীপুরের কাপাসিয়ায় এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে নিখোঁজের 16 ঘণ্টা পর বস্তাবন্দি অবস্থায় একটি জঙ্গল থেকে সাফায়েতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন বলেন, কাপাসিয়া সদর ইউনিয়নে কুইশা খাল এলাকার স্থানীয়রা এক শিশুর বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিনুর আলম ও সুখদেব কুমার রায় নামে 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাজিদুর রহমান নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছে। সকালে পার্বতীপুর ফুলবাড়ি মহাসড়কের হাজির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান সৈয়দপুর যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কাভার্ড ভ্যান সহ চালককে আটক করেছে পুলিশ। গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকার কাঁচা বাজার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 15 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। সকাল 8:15টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন। তিনি বলেন, সকালে ভোগড়া বাইপাস এলাকায় গাজীপুরের সর্ববৃহৎ কাঁচা বাজার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল 8:25 খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 8:28 ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এছাড়াও কোনাবাড়ি ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট সহ 6টি ইউনিটকে ঘটনাস্থলে আসতে ডাকা হয়। ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য 5টি গ্রেডে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। সাভারের হেমায়েতপুর চামড়া শিল্প নগরের প্রধান ফটক সংলগ্ন সড়ক ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালন করেন বিভিন্ন ট্যানারির শ্রমিকরা। এ সময় তারা বলেন, আগামী 2 দিনের মধ্যে দাবি আদায় না হলে সকল কারখানা বন্ধ করে দেয়া হবে বলে জানান শ্রমিকরা। বিক্ষোভকারীরা জানান, বিভিন্ন সেক্টরে ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হলেও ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য 5টি গ্রেডে সরকার ঘোষিত নিম্নতম মজুরি এখনও বাস্তবায়ন করেনি মালিকপক্ষ। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। 2 ঘন্টা করে কর্মসূচি দেওয়া হয়েছে। যদি এই গেজেট বাস্তবায়ন না হয়, দরকার হলে আমরা আধা বেলা দিব, আধা বেলা না হলে আমরা পুরো কারখানা বন্ধ করে দিব। যতক্ষণ পর্যন্ত এই গেজেট মালিকরা মানি না নেয়, এতক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না করবে, মালিকরা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাব।
যানজট কমাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় পরীক্ষামূলকভাবে স্মার্ট পে পার্কিং পুনরায় চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে আগ্রাবাদে কপার চিমনি রেস্তোরাঁর সামনে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন পে পার্কিং চালু করেন। বি ট্র্যাক সলিউশন নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে আগ্রাবাদ এলাকায় সিলভার স্পুনের সামনে এবং ডাচ বাংলা ব্যাংকের সড়কে পে পার্কিং চালু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পরীক্ষামূলকভাবে চালু হওয়া প্রকল্পটি নানা জটিলতায় বাধাগ্রস্ত হয়। আজ প্রকল্পটি আবার চালু হলো। যদি এখানে তারা খুব স্মার্টলি সেটা করতে পারে এবং সেখানে যানজট নিরসন করতে পারে, তো আমরা আলটিমেটলি এই পাইলট প্রজেক্টের আওতায় চট্টগ্রামের অন্য জায়গায় যেখানে যানজট বেশি হচ্ছে সেটা নিরসনের জন্য অবশ্যই তাদেরকে দায়িত্ব আমরা দেব। টেকনাফের শাহপুরীর দ্বীপে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন এবং তাজা গোলাসহ আজ এক সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ এবং আউটপোস্ট শাহপুরী কর্তৃক শাহপুরীর দ্বীপ পূর্বপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন এবং 5 রাউন্ড তাজা গোলাসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোজা আলমকে আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান, জব্দকৃত সকল আলামত এবং আটককৃত সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। মেয়র ও কাউন্সিলর না থাকায় স্থবির হয়ে পড়েছে মাদারীপুরের কালকিনি পৌরসভার নাগরিক সেবা। দায়িত্বে থাকা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়মিত না পাওয়ায় সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে সেবা প্রার্থীদের। পাড়া মহল্লায় জমছে আবর্জনার স্তূপ, রাস্তাঘাটের বেহাল দশায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কালকিনি ও ডাসার প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। কালকিনি পৌরসভার ষাটোর্ধ্ব বৃদ্ধ নূর মোহাম্মদ ব্যাপারী ওয়ার্ড সার্টিফিকেটের জন্য পৌরসভার 9 নং ওয়ার্ড কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার SKM শিবলি রহমানের দপ্তরে 1 মাস ধর্ণা দিয়ে পেয়েছেন স্বাক্ষর। এমন দুর্ভোগ পুরো পৌরসভার সকল নাগরিকদেরই। কোথাও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিত অফিস না করায় সপ্তাহ থেকে শুরু করে 1 মাসও লাগছে। পৌরসভার অফিসে গেলে একজনের কথা কয়, অমুকের গাড়ি যান, হ্যাঁ সই লাগবো, অমুকের লাগবো, এরকম করতে করতে এবার আবার দিবে ডাক্তারের সই লাগবে। এখন এই ডাক্তার যাই পাই না, মনে হয় 8-10 বার গেছি ডাক্তারের কাছে, এরপর এই সই আনছি, আনিয়া এরপর এই সার্টিফিকেট আনতে আনতে মনে হয় 1 মাসের বেশি গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রজ্ঞাপনে মেয়র ও কাউন্সিলরদের পদ থেকে অব্যাহতি দেওয়ার পর থেকেই নাগরিক সেবা কার্যক্রমে এমন স্থবিরতা দেখা দিয়েছে। এছাড়াও পাড়া মহল্লায় আবর্জনার স্তূপ, সড়কে বাতি নেই, সড়ক বাতির অভাব, ড্রেনের জলাবদ্ধতা, সর্বোপরি রাস্তাঘাটের বেহাল দশায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আমি আজকে 27টা দিন ধরে অফিসে আসতেছি, ঘুরতেছি, একটা সই লেগা আমি সইটা পাইতেছি না। ঘুরতেছি একটা সিগনেচারের জন্য, কাটতেছে ঘুরতেছি সমাজ কল্যাণ অফিসারের দ্বারা। আরও এখানে অন্য লোক আসছে, তাদের কাছে জিজ্ঞেস করলাম যে স্যারে উপস্থিত নাই, কে কখন আসবে তাও শিওর না। তবে অতিরিক্ত দায়িত্ব হলেও তা যথাযথভাবে পালন করছেন বলে দাবি করছেন কোনো কর্মকর্তা। আমার এখানে আসলে কোনো সেবা গ্রহীতার কোনো সেবা পেন্ডিং থাকে না, আমি চেষ্টা করি তাদেরকে নির্দিষ্ট সময়ের মাঝে সেবাগুলো দিয়ে দেওয়ার জন্য। পৌর প্রশাসক বলছেন, কাউন্সিলরদের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার সুযোগ নেই। জনদুর্ভোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন তিনি। যদি কোথাও কোনো সেবা গ্রহীতা তার সেবা থেকে বঞ্চিত হয় বা হয়রানির শিকার হয় এই অনুপস্থিতির জন্য, তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেব। 1997 সালে 27 বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে গঠিত হয় কালকিনি পৌরসভা, যা 2016 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয়। এই পৌর এলাকায় মোট 46,252 জন নাগরিক বসবাস করেন। ইলিয়াস কমল, মাই টিভি। এবার আমাদের কৃষি। মানিকগঞ্জের ঘিওরে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প FDDPর আওতায় ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার গাংডুবি এলাকায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল অধিদপ্তর মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলার গাংডুবি ডেইরি প্রডিউসার গ্রুপের 40 জনকে
প্রশিক্ষণ দেওয়া হয়। ঘিওর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পার্বতী পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পানি সম্পদ কর্মকর্তা ডক্টর মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃত্রিম প্রজন্ম কেন্দ্রের থেরিওজেনোলজিস্ট ডাক্তার আজিজুল ইসলাম, ঘিওর প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শ্রেয়সী কর্মকার। শরীয়তপুরের জাজিরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন মণ্ডলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে সংঘবদ্ধভাবে 25 থেকে 30 জন ডাকাত দল বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি দল। এ সময় ঘরের আলমারি ভেঙে নগদ টাকা সহ স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাত দল। ঘটনার পরপরই জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ডাকাতদের চিহ্নিত করার এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানান। বরিশালের মুলাদিতে প্রতিষ্ঠাতা দ্বন্দ্বে বন্ধ থাকা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব নাজিরপুর গ্রামের জয়ন্তী আইডিয়াল ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আজ খুলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠাতা দ্বন্দ্ব নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। গত 21 তারিখের বরিশাল শিক্ষা বোর্ড বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম খানের স্বাক্ষরিত এক চিঠিতে কুতুবউদ্দিনকে প্রতিষ্ঠাতা করে চিঠি প্রদান করেন। তার ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন কুতুবউদ্দিনকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ঘোষণা করে বিদ্যালয় খুলে দেন। নতুন কমিটি করব এবং পরিচালনার দায়িত্ব নেব এবং ভবিষ্যতে স্কুলটা যাতে ভালো চলে। যারা পূর্বে ঘোষিত প্রতিষ্ঠাতা ছিল তাদের মনে একটু ব্যথা লাগছে এবং তারা দীর্ঘদিন স্কুল 2-3 বছর স্কুল পরিচালনা করছে, বিদায় যে এই অ্যাফেকশনটা ওইটা কাটিয়ে উঠতে একটু সময় লাগছে, আর কোনো সমস্যা না। পর্দানশীল নারীদের 3 দাবি বাস্তবায়নে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার পর্দানশীল নারী সমাজ। জেলা নির্বাচন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশটি শেষ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, বিগত 16 বছর যাবৎ যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। পর্দানশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা এবং সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে। জনস্বার্থকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নওগাঁয় বিক্ষোভ কর্মসূচির পর নেসকো অফিস ঘেরাও করেন বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা। দুপুরে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে শহরের তাজের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে কাঁঠালতলী এলাকায় নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও করে কিছুক্ষণ নওগাঁ বগুড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দাবি বাস্তবায়ন না হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সহ নাটোর রাজশাহী মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে নাটোর সহ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের টমেটো ও আম চাষিরা। দুপুর 12টার দিকে সদরের একডালা এলাকায় প্রাণ অ্যাগ্রো কারখানার অদূরে নাটোর রাজশাহী মহাসড়ক অবরোধ করে চাষিরা। এ সময় তারা ক্যারেট থেকে টমেটো রাস্তায় ফেলে দেন। গাজীপুরের কালিয়াকৈরে ওলামা পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মুফতি আমিনুল ইসলাম আমিনী। প্রধান অতিথি ছিলেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, আজিজুল হক, গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম। পটুয়াখালীর বাউফলে পৌর ছাত্রদলের অফিস উদ্বোধন করা হয়েছে। পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর হুমায়ুন কবির। সভায় অন্যান্যদের মধ্যে পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ইউনুস মিয়া, উপজেলা শ্রমিক দল আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার আইলচারায় কর্মী ও সুধী সমাবেশ করেছে জামায়াতে ইসলাম। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম
কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মহানগর ৮ নং শুল্কবহর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দুপুরে মহানগর যুবদল নেতা জাবেদের সভাপতিত্বে ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। চট্টগ্রামে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি, বাল্যবিবাহ এবং যৌতুকের বিরুদ্ধে আলোচনা সমাবেশ করেছে খতিবের হাট আদর্শ সমাজ। নগরীর বহদ্দার হাট এলাকায় আয়োজিত সমাবেশে লায়ন ইয়াকুব হোসাইন ইতুর সঞ্চালনায় ও জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর দায়রা জজের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু সায়েদ, অধ্যাপক সরওয়ার আলম জিমি ও মাইনউদ্দিন মনা সহ অন্যরা। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের শাওঘাট এলাকার বিসমিল্লা পাইকারি কাঁচামাল আড়তে সন্ত্রাসীদের চাঁদাবাজি, জুলুম ও নির্যাতন থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে আড়তের ব্যবসায়ীরা। সকালে বিসমিল্লা পাইকারি কাঁচামাল আড়তে এ সংবাদ সম্মেলন করা হয়। বক্তব্য রাখেন কাঁচামাল আড়তের পরিচালক আয়ুব আলী। আমরা সেলিম প্রধানের সাথে চুক্তিবদ্ধ হই 2019 সালে। চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য ও উৎসব মুখর পরিবেশে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত মেলায় 14টি পিঠাপুলি ও চিত্রকলা স্টল সৌন্দর্যকে সমৃদ্ধময় করে তোলে। এতে প্রফেসর আতিকুল ইসলাম লতিফি, অধ্যক্ষ রেজাউল করিম ও পৌর ছাত্র দলের সদস্য সচিব ইনজামামুল হক এবং ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের প্রধান অতিথি ABM আরিফুল ইসলাম। এ সময় এসি ল্যান্ড মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুরে 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, মহেশপুর থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে বিজয় উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে গাইবান্ধা সরকারি অডিটোরিয়ামে জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যের উচ্ছ্বাসে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জহির ইমাম। অন্যান্যদের মধ্যে সদর থানার পুলিশ পরিদর্শক শরীফুল ইসলাম, প্রফেসর আব্দুর রশিদ, গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় 2 দিনব্যাপী তারুণ্যের মেলার উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়েব আহমদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার ভূমি অতীশ সরকার, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনির হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম সহ আরও অনেকে।
নওগাঁয় তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে যুব ও উদ্যোক্তা সমাবেশ হয়েছে। সকালে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ যুব ও উদ্যোক্তা সমাবেশ হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক AH ইরফান উদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাবেদ ইকবাল উপস্থিত ছিলেন। চাঁদপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন হাওলাদার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হসপিটালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আজ সকালে গুলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা দাফনে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি আলামিন। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তার। সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন সহ আরও অনেকে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উন্নত জীবনের আশায় ইতালিতে পাড়ি জমাতে গিয়ে দালালদের নির্যাতনে এবার মৃত্যু হল 22 বছরের যুবক রাকিবের। মাফিয়াদের 42 লাখ টাকা দিয়েও হল না মুক্তি। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। মাসুদুর রহমান সর্দারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ওই বাচ্চা আছে, ওই মরেই নাই, তুই দৌড় দে, তুই আয় আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, দেখ ওই মরবো, ওই রেগে গেলাম, দৌড় দে আলমাত। বেঁচে থাকার আকুতি জানিয়ে পরিবারের কাছে অডিও বার্তা পাঠিয়েছিলেন 22 বছরের রাকিব, কিন্তু মাফিয়াদের নির্যাতনের অসহ্য যন্ত্রণা কেড়ে নিয়েছে তার প্রাণ। 3 বছর আগে উন্নত জীবনের আশায় বাড়ি ছাড়েন মাদারীপুরের পখিরা গ্রামের নাজিমুদ্দিন মহাজনের ছেলে রাকিব মহাজন। স্থানীয় দালাল জাহাঙ্গীর মৃধার প্রলোভনে পড়ে রাকিব। জাহাঙ্গীরের আত্মীয় সোহাগ মাতুব্বরের মাধ্যমে 27 লাখ টাকায় চুক্তি হয়ে পাড়ি জমান লিবিয়া। তবে লিবিয়ার গেম ঘরে নিয়ে আবারও টাকার জন্য নির্যাতন চালাতে থাকে সোহাগ। দীর্ঘদিন নির্যাতন সহ্য করে 2 বছর 4 মাস কাটিয়ে দেন সেখানে। পরে সোহাগের থেকে বেরিয়ে আরেক দালাল মাজেদ খলিফাকে 15 লাখ টাকা দেয় গেম করার জন্য, কিন্তু তিনিও টাকা নিয়ে গেম ঘরেই নির্যাতন চালায়। এক পর্যায়ে রাকিব অসুস্থ হয়ে পড়লে লিবিয়ার একটি হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার মৃত্যুর খবর পরিবারকে মাজেদ খলিফাই জানান। এতে শোকের ছায়া নেমে আসে পুরো পরিবারে। ইটালি নেওয়ার লেগে 27 লাখ টাকা নিছি। এই টাকা নিয়ে সব মনে করেন দালাল দিছে, 1 পয়সা আমার বাবার দেয় নাই। 15 লাখ মাজেদ খলিফার দেয়। হে নিয়ে এই দালাল গিম ঘরে রাখে 8 মাস ধরে রেখে এই দালাল 1 টাকাও দেয় নাই। গিম ঘরে আমার পোলা আবার মরা অবস্থা। সারাই আমাদের হাসপাতাল নিছে, হাসপাতাল কিছুদিন থাকছে, তারপর ওই জায়গায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পিঠে দাগ হয়ে গেছিল, রক্তাক্ত হয়ে গেছিল। কেন ওর উপরে এভাবে অত্যাচার করলো? এই সমস্ত দালালদের কঠোর বিচার চাই। দালাল চক্রের কারণে উঠতি বয়সী রাকিবের মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার ও এলাকাবাসী। সেই সাথে রাকিবের মরদেহ দেশে আনারও দাবি করেন স্বজনরা। জেলা প্রশাসক এবং এসপি মহোদয়কে বলবো, মাদারীপুরের যে এই দালালের যারা আছে আপনারা অচিরেই এই দালালকে টোকাই ধরিয়া আইনের আওতায় আইনিয়া তাদেরকে সাজা দিয়ে দেন। দেশে বিদেশে যেসব এই চক্র দালাল, এই দালালগো উচিত বিচার করার দরকার, এগো ফাঁসি দেওয়ার দরকার।
এরা জানি জীবনে আর এগুলি না করে। রাকিবের মৃত্যুর বিষয়ে অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমাদের থানা থেকে সংশ্লিষ্ট পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। কেউ যদি এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের কাছে অভিযোগ দেন, অবশ্যই আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। পরিবারের কেউ যদি মরদেহ আনার জন্য আবেদন করে তাহলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার এগুলো আমরা করব। প্রয়োজন আমরা দূতাবাসের সাথে যোগাযোগ থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়ে আমরা তাকে সহযোগিতা করব যদি তারা আমাদের কাছে আবেদন করে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।